কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মন্ত্রী রাজা হওয়া। রাজসভা শুরু হতেই রাজা মশাই বলেন, কি ব্যাপার, আজকে সভাসদ সকলে চলে এলো কিন্তু মন্ত্রীর দেখা নেই কেন? সেনাপতি মশাই বলে, রাজা মশাই, আমি যখন রাজসভায় আসছিলাম তখন দেখলাম মন্ত্রী মশাই আড়তদারদের সাথে কথা বলছিল। অমনি গোপাল বলে, নিশ্চিত সন্দেহজনক কিছু ব্যাপার রয়েছে, নাহলে হঠাৎ মন্ত্রী মশাই আড়তদারদের সাথে কথা বলবে কেন? তারপর বলতে না বলতে মন্ত্রী মশাই প্রবেশ করে। মন্ত্রী মশাইকে রাজা মশাই বলে, কি ব্যাপার মন্ত্রী, আজকে এত আসতে দেরি হলো যে? মন্ত্রী মশাই বলে, রাজা মশাই, আড়তদারদের সাথে কথা বলছিলাম রাজা মশাই। রাজা মশাই বলে, আড়তদারদের সাথে কথা বলছিলে কেন? বলে, রাজা মশাই, আড়তদাররা জমি চেয়েছেন, বলেছেন আপনাকে জমি দেওয়ার জন্য। রাজা মশাই বলে, কেন আড়তদারদের জমি কিসের দরকার? বলে, ওদের আড়তটা বাড়ানোর জন্য জমি চেয়েছে রাজা মশাই, কারণ এই বছর ফলন তো খুব ভালো হয়েছে, তাই আড়তদাররা সমস্ত ফলন মজুত করে রাখার জন্য একটু তাদের আড়ত বাড়াতে চাইছে, তাই আপনার কাছ থেকে জমি চেয়েছে রাজা মশাই। বলে, ওদেরকে তো জমি দেবো, বেশ ঠিক আছে, তাহলে খাজনাটা তো ওদের বেশি করে বাড়িয়ে দিতে হবে। বলে, না না রাজা মশাই, খাজনা ওরা বেশি দিতে পারবে না। রাজা মশাই তখন বলে, বেশ, ওদের আমি জমি দিতে পারি, ঠিক আছে, কিন্তু বাজার মূল্য যা না বাড়িয়ে দিয়ে যাতে আরো কমিয়ে দেয় সেই ব্যবস্থা করতে হবে। মন্ত্রী মশাই বলে, বেশ বেশ রাজা মশাই, ওই ব্যবস্থাই করব। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আর রাজা মশাই বসে ছিপ ফেলছিল পুকুর পাড়ে বসে। রাজা মশাই বলে, গোপাল, আজকে কিন্তু আমায় একটা দুশের মতো মাছ ধরতে হবে, তোমার রানীমাকে যে আমি কথা দিয়েছি। গোপাল বলে, রাজা মশাই, ও চিন্তা আপনি করবেন না, আমি যা চার বানিয়ে নিয়ে এসছি, দেখবেন সব মাছ এসে আমাদের ছিপের মধ্যে লেগে যাবে। বলে, দেখি তাহলে তোমার কথা লাগে কিনা। ওদিকে মন্ত্রীকে আড়তদারদের ডেকে নিয়ে এসে আড়তদারদের সাথে কথা বলে। ওদের বলে, এই শোন, রাজামশাইকে পটিয়ে পাটিয়ে রাজামশাইয়ের কাছ থেকে জমি ব্যবস্থা করে ফেলেছি। এবার শোন, আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। তোরা প্রথমে বাজারে সবজির মূল্য কমিয়ে দিবি, তারপর সমস্ত ফসল মজুত করে নিয়ে বাজার দর সব চড়া করে দিবি, বুঝলি? বলে, মন্ত্রী মশাই, বাজার দর যদি বাড়িয়ে দিই রাজা মশাই তো তখন আমাদেরকে চাপ দেবে, তাহলে আমরা কি করব? বলে, ওই দিকটা আমি চিন্তা করে নেব, তোদের যেটা করতে বললাম সেটা করিস, আর বাজার দর বাড়ানোর পরে যে লাভটা হবে সেখান থেকে অর্ধেকটা কিন্তু আমায় দিবি, বুঝলি? ওরা তখন বলে, বেশ মন্ত্রী মশাই, তাহলে আমরা এখন আসি। ওরা বলেই চলে যায়। আর ওখানে ছিল বটা ঘটা। বটা বলে, ভালোই চাল চেলেছেন তো মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, বটা, এটা তো আমার প্রথম চাল, দ্বিতীয় চালে দেখিস না আমি কেমন রাজা হচ্ছি রে রাজা। ঘটা বলে, মন্ত্রী মশাই, আপনি যে আপনার চাল চালছেন, ওই চাল আবার ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। মন্ত্রী মশাই রেগে গিয়ে বলে, ঘটা, তোর অত বড় সাহস, তুই আমার সাথে এইরূপ করে কথা বলছিস? যা, বেরো এখান থেকে, বেরো। ঘটা বলে, প্রতিবারেই তো আপনি চাল চালেন, তারপর গোপালের কাছে হার মেনে যান, তাই তো বললুম। বলে, তোর কথা শুনতে চাই না, বেরো এখান থেকে। ঘটাকে ওখান থেকে বের করে দেয়। তারপর বটা বলে, মন্ত্রী মশাই, ঘটা তো কথাগুলো ঠিকই বলছিল, আপনি রেগে যাচ্ছেন। বলে, ঘটা ঠিক বলছিল? তোরা কি ভেবেছিস আমি এইবারে এমনি নেমেছি? আমি আট ঘাট বেঁধে নেমেছি, যাতে আমি আর না হার মানি, বুঝলি? দেখিস আমি রাজা কেমন হচ্ছি। আর ওদিকে গোপাল আর রাজা মশাই ছিপ ফেলতে থাকে। রাজা মশাই বলে, গোপাল, আধ ঘন্টা তো হয়ে গেল, এখনো পর্যন্ত তো একটাও মাছ উঠলো না গোপাল। গোপাল বলে, রাজা মশাই, ধৈর্য ধরুন, ধৈর্য, এত অস্থির হলে হবে?
দেখবেন কিছুক্ষণের মধ্যে ঠিক টান পড়বে আপনার ছিপে, তারপর আপনি টেনে ধরবেন। বলতে না বলতেই রাজামশাইয়ের ছিপে টান পড়ে। বলে, রাজামশাই এই যে নড়ছে নড়ছে, এবার আস্তে আস্তে করে টানটা মারুন। বলে, গোপাল মনে হচ্ছে খুব ভারী, তুলতেই পারছি না তো। অমন সময় মন্ত্রী মশাই একটা কাগজ নিয়ে উপস্থিত। বলে, রাজামশাই মাছ ধরছেন? বাবা বাবা, খুব ভালো, ধরুন ধরুন। রাজামশাই বলে, মন্ত্রী এখানে হঠাৎ? বলে, রাজামশাই একটু এই চুক্তিপত্রে আপনি একটু সই করে দেন তো। রাজামশাই বলে, কিসের চুক্তিপত্র মন্ত্রী? মন্ত্রী মশাই বলে, রাজামশাই ওই যে আড়তদারদের সাথে চুক্তিপত্র। রাজামশাই বলে, আমি তো কোনো চুক্তির কথা বলিনি, যা বলেছি মুখে মুখে। বলে, রাজামশাই এখন যা দিনকাল হয়েছে, মুখে মুখে কোনো কথার দাম থাকে না, তাই চুক্তিপত্র করে নিয়ে এসছি। বলে, রাজামশাই তাহলে চুক্তিপত্রে কি লেখা আছে মন্ত্রী? বলে, রাজামশাই চুক্তিপত্রে লেখা আছে যে আড়তদাররা 1 বছরের মধ্যে খাজনা না দিলেও 1 বছরের পরে খাজনা দেবে, আর ফসলে বাজারের দাম সমস্ত কমিয়ে রাখবে, সস্তা করে রাখবে বলে। বলে, ও এইটুকু লেখা আছে, তাহলে দাও স্বাক্ষর করে দিই। গোপাল বলে, না না রাজামশাই, আপনি নিজে না পড়ে কোনো স্বাক্ষর করবেন না। রাজামশাই বলে, তাই তো মন্ত্রী, আমি তো এখন মাছ ধরছি, আমি তো এখন না পড়ে স্বাক্ষর করতে পারবো না। মন্ত্রী মশাই বলে, রাজামশাই আড়তদাররা যে আজকেই নেবে বলেছে এই চুক্তিপত্রটা, নইলে যে অসুবিধা হয়ে যাবে, ওরা যে আজকেই আড়তটা বাড়িয়ে ভিত পুজো করবে বলছিল। বলে, সে ভিত পুজো হোক, পরে নাহলে আমি ওই সই করে দেব। বলে, না না রাজামশাই আজকেই করে দেন। রাজামশাই বলে, বেশ দাও। তারপর রাজামশাই সই করে দেয়, মন্ত্রীও চলে যায়। কিছুদিন চলে যাওয়ার পরে একদিন সকালবেলা গ্রামবাসীরা সকলে মিলে আলোচনা করতে থাকে যে বাজার দরজা হু হু করে বাড়ছে, কোনো বাজারই তো আনা যাচ্ছে না বাজার থেকে। এইভাবে আমাদের রাজ্যে কৃষ্ণনগরে এত ভালো রাজামশাই থাকতে থাকতে বাজার দর এত হু হু করে বেড়ে যাচ্ছে। মানে ওই দেখ গোপাল দাদা মনে বাজারের দিকে যাচ্ছে, চল তো গোপাল দাদাকে গিয়ে সব বলি। তারপর গ্রামবাসী কয়েকজন গিয়ে গোপালের সাথে কথা বলে। বলে, গোপাল দাদা বাজার দরটা বেড়ে গেছে, বাজার দিয়ে তো কোনো কিছুই কেনাকাটা করা যাচ্ছে না। গোপাল বলে, এ কি করে সম্ভব? বাজার দর কি করে বাড়লো? রাজামশাই তো বলেছিলেন বাজার দর কমানোর জন্য, সস্তায় করে দেওয়ার জন্য, আবার বেড়ে গেল কি করে? চলো দেখিনি আমার সাথে তোমরা। তারপর গোপাল যখন বাজারে গিয়ে দেখে হ্যাঁ একই অবস্থা, অমনি দোকানিদের জিজ্ঞেস করে। অমনি দোকানিরা বলতে থাকে যে বাজারে তো ফসল আর সবজি সবকিছুই ঘাটতি, কারণ আড়তদাররা সব নিয়ে মজুত করে রেখে দিয়েছে, তাই বাজার মূল্য প্রচুর চড়া হয়ে গেছে, তাই লোকজনও কম হয়ে গেছে। কি করি বলুন? গোপাল বলে, এ কি মুশকিল, তাহলে বেশ তোমরা কালকে এসে রাজা মশাইয়ের সাথে দেখা করো। তারপর গোপাল চলে আসে। ওদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই খবর পেয়ে আড়তদারদের ধরে আনার ব্যবস্থা করে। আড়তদারদের ধরে নিয়ে আসে সেনাপতি গিয়ে। রাজামশাই বলে, কি ব্যাপার, তোমরা সকলে বাজার দর এরকম বাড়িয়ে দিয়েছো কেন? আর বাজারের সমস্ত ফসল সবজি তোমরা মজুত করে রেখে দিয়েছো কেন? বলে, আমাদের তো এগুলো মন্ত্রী মশাই করতে বলেছেন, আমাদেরকে কেন দোষারোপ দিচ্ছেন? আমরা তো এগুলো নিজের বুদ্ধিতে করিনি। রাজামশাই বলে, মন্ত্রী তুমি যে চুক্তিপত্রটা নিয়ে গেছিলে ওটা কিসের চুক্তিপত্র ছিল? বলে, হ্যাঁ রাজামশাই, চুক্তি তো করেছিলাম ঠিকই, কিন্তু ওটা চুক্তি ছিল না, ওটা ছিল দানপত্র। রাজামশাই বলে, দানপত্র মানে? কিসের দানপত্র? বলে, দেখুন রাজামশাই আপনি কি দান করেছেন। রাজামশাই যখন ওটা পড়ে দেখে যে রাজামশাই তার সিংহাসন মন্ত্রী মশাইকে দান করে দিয়েছেন, এমনকি রাজ সিংহাসন চালানোর দায়িত্ব সবটাই মন্ত্রী মশাইয়ের, উনি আর নিজে রাজ সিংহাসন চালাবেন না। রাজামশাই বলে, এ কি মন্ত্রী, তুমি অত খারাপ? তুমি রাজ সিংহাসন দখল করে নিয়ে তুমি মিথ্যে কথা বলে আমার কাছ থেকে সই করে নিয়েছো?
বলে, হ্যাঁ রাজা মশাই, আমি তাই করেছি। বলে, এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, রাজা মশাই, কালসাপ যখন, কালসাপের ছোবলটা এবার খান। কালকের থেকে এই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেবেন। এই সিংহাসন আমার, আমি এই রাজ সিংহাসনে বসে এই রাজ্য চালাবো। রাজামশাই শুনে কপালে হাত, রাজামশাই হাই হাই করতে থাকে। তারপর রাজামশাই রাজ সিংহাসন ছেড়ে দিয়ে নিজের কক্ষে গিয়ে রানীমাকে বলে দুজনে মিলে কান্নাকাটি করতে থাকে। গোপাল তখন গিয়ে বলে, রাজামশাই রানীমা, এইরূপ করে কি ভেঙে পড়লে হবে? আপনাকে তো আমি বলেছিলাম, তখন তো আপনি আমার কথা শোনেননি। বেশ, এখন তো আমাদের চিন্তা করতে হবে না কি করে সিংহাসন ফিরে নেওয়া যায়। রাজামশাই বলে, কি করে সিংহাসন ফিরে পাবো গোপাল? ও কি আর সম্ভব? গোপাল বলে, রাজামশাই, আমি থাকতে থাকতে আপনাকে আমি এই রূপ দেখতে পারবো না রাজামশাই। আপনাকে আমি কথা দিচ্ছি, মাত্র 3 দিনের ভিতরে আমি আপনাকে আপনার সিংহাসন ফিরিয়ে এনে দেব, বুঝলেন রাজামশাই? তারপর বলে গোপাল ওখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পথে ঘটার সাথে দেখা হয়। ঘটা বলে, কি গোপাল দাদা, যা শুনলাম তাই কি সত্যি? বলে, হ্যাঁ রে। বলে, কুচক্রী মন্ত্রীটা রাজামশাইয়ের সিংহাসন দখল করে নিচ্ছে, ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে নামানো উচিত। বলে, এ কি রে, তুই তো ওদের বাম হাত দানাচ্ছিলিস। বলে, না না, এখন আর বাম হাত দানাত না, ও খুব শয়তান মানুষ, তাই ওখান থেকে আমিও উনাকে ছেড়ে দিয়েছি। বলে, তাহলে তো আমার সাথে তোকে হাত করতে হবে, তাহলে আমায় তোকে একটু সাহায্য করতে হবে। বলে, তাহলে বলো গোপাল দাদা কি করি? বলে, শোন, একটা অজানা অচেনা একটা লোককে নিয়ে আসতে হবে, সঙ্গে একটা গরুর গাড়ি নিয়ে কালকে সকালে চলে আসিস, কেমন? বলে, বেশ, তাই করবো গোপাল দাদা। পরের দিন সকালবেলা গরুর গাড়ি সোজা এসে রাজবাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজামশাই রানীমা তখন রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। গোপাল রাজামশাইকে শিখিয়ে রেখেছিল সিন্দুক, সোনা দানা, গয়নাগাটি সবটাই নিয়ে চলে আসার জন্য। তারপর রাজামশাই রানীমা ওই গরুর গাড়ি করে উঠতে যায়, ওদিকে সিন্দুকটাকেও গরুর গাড়িতে তুলতে যায়। ওই দেখে মন্ত্রী মশাই বলে, এ কি, সিন্দুক কোথায় নিয়ে যাচ্ছেন? গোপাল বলে, কুচক্রী মন্ত্রী মশাই, আপনার ওই দানপত্রে তো শুধু রাজ সিংহাসন লেখা ছিল, ওখানে তো লেখা ছিল না রাজা মশাইয়ের সোনা দানা সিন্দুক সবটাই রেখে দেওয়ার জন্য। মন্ত্রী মশাই মনে মনে ভাবে, এই রে, আমি যে কি ভুল করলাম, এত তাড়াতাড়ি করতে গিয়ে যা এত বড় একটা ভুল করে ফেললাম। তারপর ওখান থেকে সিন্দুক নিয়ে সোনা দানা গয়নাগাটি দিয়ে রাজামশাই রানীমা ও গরুর গাড়ি করে এখান থেকে বেরিয়ে যায়। তারপর গোপালও চলে আসে। ওদিকে মন্ত্রী গিয়ে রাজ সিংহাসনে বসেই সভাসদদের উপরে আইন চালাতে থাকে। বলে, আজ থেকে আমি রাজা, আমি এই রাজ্য চালাবো, আর তোমাদের সকলের এখন বেতন অর্ধেক করে দিলাম। সকলেই অবাক হয়ে থাকে। বলে, এ কি, আপনি আমাদের বেতন অর্ধেক করে দিলেন? আমাদের তাহলে চলবে কি করে? বলে, তোমরা প্রয়োজন হলে থাকবে, নইলে এখান থেকে চলে যাবে। তারপর হঠাৎ কয়েকজন গ্রামবাসী রাজসভায় প্রবেশ করে। মন্ত্রী তখন বলে উঠলে, এ কি, না জিজ্ঞেস করে রাজসভায় প্রবেশ করে যাচ্ছ যে, অত বড় স্পর্ধা? বলে, কি করব বলুন, আমাদের যে বাজার থেকে বাজার কিনে এনে খেতে পাচ্ছি না, বাজার মূল্য এতটাই বেড়ে গেছে যে কি করব আপনি বলুন। মন্ত্রী বলে, কি করবি মানে? যা পারবি তাই কিনে খাবি, এমনকি আমি আরো খাজনাও বাড়িয়ে দেব। এবার খাজনা 2 গুণ 3 গুণ করে দিতে পারি, বুঝলি? তোরা কেমন করে চালাবি তোদের সংসার, তোরা বুঝবি, এসব আমি বুঝতে পারবো না। তারপর ওরাও বেচারা ওখান থেকে চলেও যায়। কিছুক্ষণ বাদে তারপর হঠাৎ করে একজন দূত আসে। দূত এসে বলে, এই যে রাজামশাই, আমি হচ্ছি নবাবের দূত। নবাব পাঠিয়েছেন খাজনা নিতে, 5000 স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে চেয়ে পাঠিয়েছেন। ওই শুনে মন্ত্রী তখন অবাক। মন্ত্রী বলে, 5000 স্বর্ণ মুদ্রা নবাব এক্ষুনি চেয়েছেন? বলে, হ্যাঁ, এক্ষুনি চেয়েছেন। যদি আপনি না দিতে পারেন তাহলে আপনাকে বন্দি করে নিয়ে যেতে বলেছে। এই শুনে তো মন্ত্রী মশাইয়ের হয়ে গেছে।
মন্ত্রী মশাই তখন ভয়ে কি করবে বুঝে উঠতে পারে না। মন্ত্রী তখন বলে, যাই গ্রামবাসীদের কাছে গিয়ে কিছু খাজনা আদায় করে নিয়ে আসি। অমনি ছুটতে ছুটতে গ্রামবাসীদের কাছে যায়। গ্রামবাসীদের কাছে গিয়ে বলে, তোমাদের খাজনা দিতে হবে, খাজনা দাও, তোমরা যে যত পারবে খাজনা দাও। ওরা তখন বলে, আমরা খেতে পড়তেই পাচ্ছি না, আর আপনাকে খাজনা দেব? আমরা একটা টাকাও খাজনা দিতে পারবো না আপনাকে। ওদিকে গাছের আড়াল থেকে গোপাল আর সঙ্গে ঘটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। গোপাল বলে, দেখ ঘটা দেখ, এবার মন্ত্রীমশাই কেমন লেজে গোবরে হচ্ছে। বলে, হ্যাঁ দেখুন। তারপর মন্ত্রীমশাই উপায় না পেয়ে আবার ছুটতে ছুটতে যায়। বলে, আর বলতে থাকে যে দুধকে সামান্য কিছু টাকা দিয়ে এখন আপাতত চলে যেতে বলি, পরে নইলে খাজনা দেওয়ার ব্যবস্থা করে দেব। অমনি বলে দুধের কাছে যায়। বলে, দুধ তুমি এখন কিছু সামান্য পয়সা করি রাখো, তারপর নইলে দেব। বলে, এ কি করছেন আপনি? আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? চলুন চলুন, আমি এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই বাবের কাছে। মন্ত্রী তখন ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। বলে, পালাই বাবা। ওই সময় গোপাল রাজসভায় প্রবেশ করে। মন্ত্রী মশাই, কোথায় পালাবেন? বলে, গোপাল বাঁচাও গোপাল, আমি আর রাজা হতে চাই না গোপাল। গোপাল বলে, কি রাজা হওয়ার তো খুব শখ ছিল, দেন দেন ওই দানপত্রটা দেন তাড়াতাড়ি করে। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই ওই দানপত্রটা গোপালকে ধরিয়ে দেয়। গোপাল তখন বলে, রাজা মশাই রানীমা বেরিয়ে আসুন। রাজা মশাই রানীমাও বেরিয়ে আসে। বলে, ঘটা এবার আয়, তোর পাঠানোর নকল দুধ তো খুব ভালো কাজ করলো রে ঘটা। মন্ত্রী মশাই বলে, হ্যাঁ এটা নবাবের দুধ না, এটা নকল দুধ ছিল। বলে, হ্যাঁ মন্ত্রী মশাই। বলে, আমার সাথে এইরূপ ঠকবাজি করা? বলে, ঠকবাজি করব না তো কি, আপনার মতো এইরূপ বদমাশ শয়তান লোকের সাথে তো একটু একটু করতে লাগে না মন্ত্রী মশাই। রাজা মশাই বলে, সেনাপতি তাড়াতাড়ি করে এই বেটা মন্ত্রীকে নিয়ে গিয়ে আগে কারাবন্দি করো। তারপর মন্ত্রীকে ধরে নিয়ে যায়। রাজা মশাই রানীমা সকলে মিলে বলে, গোপাল তোমার জন্য পুনরায় রাজ সিংহাসন ফিরে পেলাম। গোপাল কি চাও তুমি বলো? গোপাল বলে, কি আর চাইবো, আপনাদের ভালোবাসা পেলে তাতেই আমি খুশি। সভাসদ সকলে মিলে রাজামশাই রানীমা গোপালের জয় জয়কার করতে থাকে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।